রাজনীতিতে জোটের সমীকরণ, অভ্যুত্থানের পক্ষের শক্তিকে ফেরাতে তৎপর বিএনপি, ফ্যাসিবাদ বিরোধীদের সঙ্গে আসন সমঝোতায় প্রস্তুত জামায়াত, নিবন্ধন প্রতীকে জোর এনসিপির। ইতিহাসের সবচেয়ে বড় ব্যালট হচ্ছে গণভোটের। ভোটারদের অবহিত না করে আয়োজনে চ্যালেঞ্জে পড়বে সরকার, ইসি, মত বিশ্লেষকের। শেষবারের মতো সুপারিশ যাচাইয়ের তাগিদ। জাতীয়করণ বাস্তবায়ন দাবিতে ইবতেদায়ী শিক্ষকদের 24 ঘন্টার আলটিমেটাম, 19তম দিনের মতো অবস্থান কর্মসূচি, একটি বিশেষ মহলের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ। থমকে আছে বর্জ্য থেকে বিদ্যুৎ ও সার উৎপাদন। ঢাকায় অচল কোটি টাকার প্রকল্প, শিগগিরই কাজ শুরুর আশা। সঠিক ব্যবস্থাপনায় জোর বিশেষজ্ঞদের। এবং রেকর্ড বৃষ্টিতে ডুবল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক। পানির নিচে শত শত গাড়ি। হ্যারিকেন মেলিসার তাণ্ডবে ধ্বংসস্তূপে নগরী জ্যামাইকা, হাইতি ও কিউবা। মৃত্যু বেড়ে 44। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। রাজনীতি এখন নির্বাচনমুখী। জনগণের দোরগোড়ায় পৌঁছাতে শক্তিশালী প্রার্থীর খোঁজে দলগুলো। নভেম্বরের শুরুতেই একক প্রার্থী ঘোষণায় প্রস্তুত বিএনপি। একই সঙ্গে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিকে জোটে ফেরাতে তৎপর দলটি। অন্যদিকে 300 আসনে প্রার্থী দিলেও ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর সঙ্গে আসন সমঝোতায় দ্বিমত নেই জামায়াতের। তবে জোট গঠন বা নির্বাচন নয়, বরং জুলাই সনদ, দলের নিবন্ধন এবং প্রতীক নিয়েই বেশি ভাবছে এনসিপি। হাসান ওয়ালির প্রতিবেদন। জুলাই সনদ স্বাক্ষরের পর থেকেই নির্বাচনী টানেলে দেশ। প্রার্থী বাছাই, জোট গঠনের মতো বিষয়কে গুরুত্ব দিচ্ছে দলগুলো। অনেক বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের অপেক্ষা প্রার্থিতা প্রত্যাশীদের মধ্যেও। এরই মধ্যে একক প্রার্থী বাছাইয়ে কাজ করছে বিএনপি। ধারাবাহিকভাবে সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে বৈঠক করছে দলটি। আলোচনা চলছে যুগপৎ আন্দোলনের শরিক দল ও অন্য দলের সঙ্গেও। অন্যদিকে 300 আসনে প্রচারণায় নেমেছেন জামায়াতের প্রার্থীরা। ইসলামী দলগুলোর সঙ্গে আসন সমঝোতা নিয়েও তৎপর দলটি। আলোচনা তুঙ্গে এনসিপিও। বিএনপি বা জামায়াতের সঙ্গে জোট নাকি গণ অধিকার এবি পার্টির মতো দল নিয়ে আলাদা মোর্চা, তা নিয়ে আলোচনা রাজনীতির মাঠে। যদিও নির্বাচনী তৎপরতায় দৃশ্যমান কর্মকাণ্ড নেই দলটির। এনসিপি রাজনৈতিক লিয়াজ কমিটির এই প্রধান বলছেন, বিভিন্ন দলের পক্ষ থেকে আহ্বান জানালেও এখনই জোট গঠন নিয়ে ভাবছে না তার দল। সংক্রান্ত কোনো সিদ্ধান্ত চূড়ান্ত করেনি, বরং এনসিপির সাথে সবগুলো দলই নির্বাচন সংক্রান্ত আলাপ আলোচনাগুলো শুরু করছিল। জুলাই সনদের আইনি ভিত্তি, স্বাক্ষর এবং এনসিপির নিবন্ধন, মার্কা, এই বিষয়গুলো এখনো সমাধান হয়নি। ফলশ্রুতিতে নির্বাচনের কোন দলের সাথে জোট হবে কিংবা হবে, এনসিপি এখন পর্যন্ত জোটের বিষয়ে ভাবছে না। ইসলামী দলগুলো নিয়ে 7 দফা দাবিতে রাজপথে থাকলেও ফ্যাসিবাদ বিরোধী অন্যান্য দলের সঙ্গেও নির্বাচনী সমঝোতায় আপত্তি নেই জামায়াতের। এসব দলকে পর্যাপ্ত আসন ছেড়ে দেওয়ার প্রস্তুতি রয়েছে বলেও জানান জামায়াতের এই নেতা। আগামী বাংলাদেশ গঠনে, নতুন বাংলাদেশ গঠনে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখতে চান। তাদের কারোর সাথে আমাদের দূরত্ব নেই। সবার সাথে আমরা জোট গঠনের ব্যাপারে বা আসন ভিত্তিক সমঝোতার ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই। আমরা এখন 300 আসনেই ঘোষণা করে দিয়েছি। তারপরে যার সাথে আমার যেখানে সমঝোতা হবে সেখানে আমরা ছাড় দেব। অন্যদিকে নভেম্বরের প্রথমার্ধে প্রার্থী ঘোষণা করবে বিএনপি। এক্ষেত্রে যুগপৎ আন্দোলনের শরিক সহ অন্য যেসব দলের সঙ্গে সমঝোতা হবে তাদের নামও থাকতে পারে তালিকায়। দলটির এই নেতা বলছেন, শুধু নির্বাচন নয়, এসব দলকে নিয়ে সরকার পরিচালনাও করতে চায় বিএনপি। আগামী মাসের প্রথমার্ধে নমিনেশনগুলো ডিক্লেয়ার করে দেবে। আমাদের শরিক দলগুলো যারা নাকি যুগপথে ছিল তাদের সাথে আলোচনা হয়ে সিটটা ঠিক মতো সমঝোতা হয়ে গেলেই আমরা দিয়ে দেবো। এগুলো সবাইকে নিয়ে করা হচ্ছে। যুগপথ আন্দোলনে যারা ছিল তাদের সাথে নিয়ে আমরা চলবো। খালি ইলেকশন না, সরকারও তাদের নিয়ে চালাবো আমরা। ফেব্রুয়ারি প্রথমার্ধে ভোট আয়োজনে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল দেওয়ার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। গণভোটের ব্যালট হতে পারে অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে বড়। জুলাই সনদ বাস্তবায়নে 48টি সুপারিশ সহ সংবিধান সংশোধন বিলের খসড়াও থাকবে। এর উপর জনগণের হ্যাঁ না ভোটের সুযোগ রাখার কথা বলছে ঐকমত্য কমিশন। তবে নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে গণভোটের বিষয়বস্তু ভোটাররা ভালোভাবে অবহিত না হলে চ্যালেঞ্জের মুখে পড়বে সরকার এবং ইসি। আর রাজনৈতিক বিশ্লেষকদের মতে সরকারের উচিত কমিশনের সুপারিশগুলোকে সংবিধান বিশেষজ্ঞ এবং দলগুলোর সঙ্গে শেষবারের মতো আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া। কাউসারা চৌধুরী কুমুর রিপোর্ট।
দেশে এ পর্যন্ত গণভোট হয়েছে 3 বার। এখন চতুর্থ দফা নিয়ে চলছে আলোচনা। আগের 3 বার সুনির্দিষ্ট একটি বিষয়ে গণভোট হলেও এবার সংবিধান সংশ্লিষ্ট প্রায় অর্ধশত বিষয়ে হবে হানা ভোট। জাতীয় ঐক্যমত্য কমিশন বলছে, জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশ্লিষ্ট 48টি বিষয় থাকবে গণভোটের ব্যালটে। এর বিপরীতে মতামত দেবেন নাগরিকরা। একটা হলো 48টা থাকবে একটা প্যাকেজ, ওটার ব্যাপারে হা না হয় না উত্তর, এবং একই সাথে এই 48টার ভিত্তিতে একটা সংবিধান সংশোধন বিল খসড়া ওটাও ব্যালটে থাকবে, এবং জনগণ ওই আরেকটার পরিপূরক। তো জনগণকে হা না হয় না উত্তর দেবে। আমরা বলেছি সরকার সিদ্ধান্ত নেবে, হয় নির্বাচনের দিনে, না হয় যে কোনো সময় নির্বাচনের আগে। সাবেক নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান বলছেন, ভোটারদের বিস্তারিত অবহিত না করে সংবিধান সংশোধনে গণভোট করা খুবই চ্যালেঞ্জিং হবে। আত্মস্থ করা কঠিন। সাধারণ ভোটারদেরকে যথেষ্ট ভোটার এডুকেশনের প্রয়োজন। যদিও নির্বাচন এবং গণভোটের ভিতর শুধু ব্যালটের পার্থক্য থাকে, আর সব কিছুই কিন্তু এক। কন্টেন্ট যেটা আছে এটার কিভাবে প্রেডিক্টেড হবে, অর্থাৎ ব্যালটে এটা কিভাবে প্রদর্শিত হবে। আমাদের দেশে ভোটাররা আসে প্রার্থীর প্রচারণায়, এখানেও চ্যালেঞ্জ হয়ে যাবে। ভোটাররা যদি বিষয়বস্তু সম্পর্কে ভালোভাবে অবহিত না হয় এবং তাদেরকে ভোট দেওয়ার পদ্ধতিটাকে যদি সহজীকরণ করা না হয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সরকারের উচিত গণভোট আয়োজনের আগে ঐক্যমত্য কমিশনের সুপারিশমালা সংবিধান বিশেষজ্ঞদের দিয়ে যাচাই বাছাই করে চূড়ান্ত করা। আবার রাজনৈতিক দলের সাথে আরেকবার বসা, কনস্টিটিউশনাল এক্সপার্ট দিয়ে সুপারিশগুলোকে চূড়ান্ত করা, মানে যেগুলো সংকট তৈরি করতে পারে, ক্রাইসিস তৈরি করতে পারে, সেটিকে বাদ দেওয়া। ঐক্যমত্য কমিশন যেটা বলতেছে এটাই চূড়ান্ত, এইভাবে জিনিসটাকে না দেখা। আপনি যদি হা ভোটের পক্ষে ভোট আনতে চান, আপনি এটাকে প্রচারে আনতে হবে, ভালো প্রচারণা চালাইতে হবে। জাতীয় নির্বাচনের দিন নাকি আগে গণভোট হবে, এ নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য না হলে নতুন সংকট তৈরির শঙ্কা দেখছেন বিশ্লেষকরা। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। খুলনার ডুমুরিয়ায় হিন্দু সমাবেশে বক্তব্য রাখছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সরাসরি যাচ্ছি সেখানে। কি করে ধান রাখবেন? তা আমার দেশের এই বেড়ায় ধান খাওয়া বন্ধ করার জন্য সৎ চরিত্রবান যারা সৃষ্টিকর্তাকে ভয় করবে, একটা টাকা হারাম অবৈধ সম্পদ খেলে দুনিয়ার সবার চোখ ফাঁকি দিলেও আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না। এমন সৎ লোকের নেতৃত্ব যদি হয়, সৃষ্টিকর্তার বিধান হলে সমাজে সৎ শাসন, সুশাসন, গুড গভর্নেন্স, ট্রান্সপারেন্সির যে কথা আমরা বলি, সেই শাসন ইনশাআল্লাহ জারি হবে। কি বলেন? আমি আপনাদের সহসভাপতি ডাক্তার হরিদাস মন্ডলকে মাঝে মাঝে বলি, আপনি যে বক্তৃতায় বলেন, আজকেও বক্তৃতায় এসে বলেছে যে কোরআনের আইন জারি হইলে আমরা হিন্দুরা ভালো থাকবো, বলছে না? আমি ওনাকে বলি, কি রে আপনি হিন্দু মানুষ, আপনি এই বক্তৃতা করেন কেন? বলে, দাদা আমরা বিশ্বাস করি কোরআন তো সৃষ্টিকর্তার বিধান, আলো বাতাস আকাশ নদী মাটি সূর্য সবই তো সেই সৃষ্টিকর্তার সৃষ্টি। তিনি যে বিধান দিয়েছেন সবার জন্য সেই বিধান হলো নিরাপদ এবং শান্তিময় এবং কল্যাণকর। ফলে সেই বিধানে যদি সৎ মানুষ দেশ চালায়, আমরা হিন্দুরা ভালো থাকবো। আমি ওনাকে বলি, আপনার মুখেই এই জ্ঞান গর্ব কথাটা আমি প্রথম শুনলাম। আপনারা কি এই কথা বিশ্বাস করেন? কারা কারা বিশ্বাস করেন হাত তুলে একটু দেখান। সৃষ্টিকর্তার বিধানই হচ্ছে সব সৃষ্টির জন্য সবচেয়ে নিরাপদ, নাকি বলেন? মনে রাখবেন, ইসলাম কোন সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা, প্রতিক্রিয়াশীলতা, তাদের ভাষায় ফান্ডামেন্টালিস্ট, এক্সট্রিমিস্ট নানান শব্দ দিয়ে ইসলামের সুশাসন থেকে এতকাল সব ধর্মের মানুষকে দূরে রাখার চেষ্টা করা হয়েছে। পশ্চিমা ইসলামোফোবিয়ার নামে বিভ্রান্তি ছড়িয়ে মানুষকে সব ধর্মের লোকদেরকে শোষণ করা হয়েছে। আমাকে হিন্দু ভাইরা বলে যে নানান দিক থেকে নানান খবর পাই, আমাদের মন্দির ভেঙে ফেলে, আমাদের খাস জমি, আমাদের ঘের দখল করে, ডিসিআর কাটে, জোর করে ঘের দেবে, হানি দেবে না। তা আমি বলি, এগুলো কারা করে? এগুলো কি জামাত ইসলাম আল্লাহওয়ালা সৎ লোকেরা করে? বলে না, আপনাদের লোকেরা করে না। তাহলে কারা করে? যারা বারবার ক্ষমতায় এসেছে এই 50 বছরে, প্রত্যেকটি দলের নেতা গোছের যারা মন্ত্রী এমপি চেয়ারম্যানের চারিপাশে ঘিরে থাকে, এই সব
চারিদিকে ঘিরে থাকা মস্তান চাঁদাবাজ দখলদাররা এমপি মন্ত্রীকে ব্যবহার করে তারাই সব দখলদারি করে। কি বলেন ঠিক? সরাসরি যুক্ত ছিলাম খুলনার ডুমুরিয়ায়। মিয়া গোলাম পরোয়ারের বক্তব্যের বাকি অংশ সরাসরি দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। বিদেশ যেতে না দেয়া অপ্রত্যাশিত এমন আচরণ বিগত ফ্যাসিস্ট সরকারের কথা মনে করিয়ে দেয়, এমন মন্তব্য করেছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এবং বিএনপি নেতা আনম এহসানুল হক মিলন। সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এহসানুল হক মিলন আরও বলেন, বিদেশ যেতে আদালতে নির্দেশ থাকার পরও কেন আটকে দেয়া হলো তা জানাতে পারেনি ইমিগ্রেশন কর্তৃপক্ষ। নিজের ক্লিন ইমেজের কথা উল্লেখ করে তিনি বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী এই সরকারের সময়ও চিকিৎসার জন্য বিদেশ যাত্রায় বাধা দেয়া হয়রানিমূলক। এর আগে বৃহস্পতিবার চিকিৎসার জন্য ব্যাংকক যেতে চাইলে নিষেধাজ্ঞা আছে জানিয়ে এহসানুল হক মিলনকে বিমানবন্দরে আটকে দেয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। যে কোনো অদৃশ্য কারণে, যে কোনো ষড়যন্ত্র বা চক্রান্ত যে কারণেই হোক আমাকে যেতে দেওয়া হয়নি, এবং সেইটাই আমার সেদিনকে অনুভূতি হয়েছিল যে বিগত 17 বছর আমি যখন বাইরে যাওয়ার চেষ্টা করতাম চিকিৎসার জন্য, তখন আমাকে যেতে দেওয়া হতো না, এবং কোর্ট থেকে ওয়ার্ডার নিয়ে আমি যেতাম। 3 বার গেলে 2 বার যেতে পারতাম বা 1 বার যেতে পারতাম, ফেরত দিত ইচ্ছা মাফিক। জাতীয়করণের ঘোষণা বাস্তবায়নে 24 ঘন্টার আলটিমেটাম দিলেন ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে 19 দিন ধরে চলা অবস্থান কর্মসূচিতে আন্দোলনরত শিক্ষকরা বলেন, শনিবার অফিস সময়ের মধ্যে দাবি মেনে প্রজ্ঞাপন দেয়া না হলে যমুনা অভিমুখে ঘেরাও কর্মসূচির ঘোষণা দেবেন তারা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন শিক্ষকরা। জাতীয়করণের ঘোষণা দিয়েও একটি বিশেষ মহলের চক্রান্তে তা বাস্তবায়ন করা হচ্ছে না বলে অভিযোগ শিক্ষক নেতাদের। এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে আছেন সহকর্মী সামদানি প্রত্যয়, সরাসরি যাচ্ছি তার কাছে। বিহীন অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সমূহের জাতীয়করণ বাস্তবায়নের দাবিতে 19তম দিনের মতো জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন মাদ্রাসার শিক্ষকরা। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাদ্রাসার শিক্ষকরা এখানে এসে জড়ো হচ্ছেন, স্লোগান দিচ্ছেন, এবং 28 জানুয়ারি 2025 সরকার থেকে তাদের জাতীয়করণের যে ঘোষণাটি দেওয়া হয়েছিল সেই ঘোষণা দ্রুত বাস্তবায়নের জন্য তারা বিক্ষোভ প্রদর্শন করছেন, স্লোগান দিচ্ছেন। তারা মনে করছেন, আমরা শিক্ষকদের সঙ্গে কথা বললাম, শিক্ষকরা আমাদেরকে জানালেন যে বিভিন্ন যে সমস্ত মাদ্রাসাগুলোর অনুদান রয়েছে সেই মাদ্রাসাগুলোর প্রধান শিক্ষক পদে মাত্র 3500 টাকা সরকারি ভাতা এবং সহকারী শিক্ষক পদে মাত্র 3300 টাকা ভাতার ব্যবস্থা রয়েছে, এবং যে মাদ্রাসাগুলোর অনুদান নেই সেই মাদ্রাসার শিক্ষকদের জীবনযাপন খুবই দুর্বিষহ হয়ে উঠছে বলে এখানকার শিক্ষকরা আমাদেরকে জানিয়েছেন। শিক্ষকরা বলছেন, এর আগে বুধবার তাদের সঙ্গে পুলিশের যে সংঘর্ষ হয় প্রেস ক্লাব থেকে সচিবালয় অভিমুখে যাবার পথে, সেই ঘটনার সঙ্গে যারা জড়িত, যারা সম্পৃক্ত তাদের বিচারের তারা দাবি জানাচ্ছেন। একই সঙ্গে সেদিন যে সমস্ত শিক্ষক আহত হয়েছেন তাদের চিকিৎসার খরচ যাতে সরকারের পক্ষ থেকে বহন করা হয় সেটিও শিক্ষকরা এখান থেকে দাবি জানাচ্ছেন। একই সঙ্গে শিক্ষক নেতাদের সঙ্গে আমরা কথা বলছিলাম, শিক্ষক নেতারা আমাদেরকে জানালেন যে তাদের এই আন্দোলন কর্মসূচিটিকে তারা 24 ঘন্টা সময় বেঁধে দিয়েছেন সরকারের কাছে। তারা বলছেন আগামীকাল বিকেল 5টার মধ্যে যদি তাদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন না দেয়া হয়, জাতীয়করণের বাস্তবায়নের যে ঘোষণাটি সেটি মেনে প্রজ্ঞাপন না দেয়া হয়, তবে তারা যমুনা অভিমুখে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে তারা ঘেরাও কর্মসূচি করবেন। এবং একই সঙ্গে তারা এটিও বলছেন, যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন দেয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা প্রেস ক্লাবের সামনের এই অবস্থান কর্মসূচি ত্যাগ করবেন না। আমরা দেখতে পাচ্ছিলাম দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখনও শিক্ষকরা বিভিন্ন গণপরিবহন করে আসছেন। শিক্ষকরা আমাদেরকে বলছিলেন যে তারা যখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসছেন সেক্ষেত্রে তারা বাধার সম্মুখীন হচ্ছে কিনা এই প্রশ্নের জবাব তারা আমাদেরকে দিতে চাননি। তবে শিক্ষকরা এখনও বলছেন যে তারা আশঙ্কা করছেন যে তাদের এই আন্দোলনটিকে পুলিশ আবারও বাধা দিয়ে শেষ করে দিতে পারে, বা তাদের এই কর্মসূচিটিতে আবারও পুলিশি বাধা আসতে পারে, এমন একটা আশঙ্কা শিক্ষক নেতারা আমাদের কাছে জানাচ্ছিলেন। এই ছিল আমার কাছে শিক্ষকদের অবস্থান কর্মসূচি থেকে সবশেষ। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী সামদানি প্রত্যয়। সময় সংবাদে আরও থাকছে।
দেশে বৈদেশিক ঋণ প্রবাহে চমক। চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে প্রতিশ্রুতি বেড়েছে ৩,০০০% বেশি, ৩৫.৭% বেড়েছে অর্থ ছাড়, বেড়েছে ঋণ পরিশোধের চাপও। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। অন্য প্রসঙ্গ, ঢাকা শহরে প্রতিদিন উৎপন্ন হচ্ছে হাজার হাজার টন বর্জ্য, কিন্তু সেই বর্জ্যকে সম্পদে রূপান্তর করে বিদ্যুৎ বা জৈব সার তৈরির যে স্বপ্ন দেখানো হয়েছিল তা এখন কাগজে কলমেই সীমাবদ্ধ। অচল পড়ে আছে কোটি টাকার প্রকল্প। সিটি কর্পোরেশন বলছে অচিরেই বাস্তবায়ন হবে বর্জ্যকে সম্পদে রূপান্তরের কাজ। বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালাকে বাস্তবে রূপ দেয় জোর বিশেষজ্ঞদের। আমিনুল ইসলামের ছবিতে বিস্তারিত আবু সাইদ নিশানের বিশেষ প্রতিবেদনে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উত্তর সিটি কর্পোরেশনের আমিনবাজার ল্যান্ডফিল্ডের ময়লার স্তূপের উপর। আমার সামনে রয়েছে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের পাওয়ার প্ল্যান্ট, যেখান থেকে 42.5 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হওয়ার কথা ছিল 2025 সালের অক্টোবর মাসেই, যার জন্য দরকার ছিল প্রতিদিন 3000 মেট্রিক টন বর্জ্য, কিন্তু এখন প্রতিদিন 4000 মেট্রিক টন বর্জ্য তৈরি হয়। তারপরেও বিদ্যুৎ উৎপাদনের দেখা নেই। সংশ্লিষ্টরা বলছে 2024 সালের 5 আগস্ট থেকেই বন্ধ রয়েছে এই পাওয়ার প্ল্যান্টের কাজ। দেশে প্রতিদিন শুধু শহর এলাকায় তৈরি হয় 47,000 টন বর্জ্য, যার মধ্যে ঢাকার 2 সিটিতে তৈরি হয় প্রায় 8,000 টন। যে বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনা করা গেলে তা হয়ে উঠতে পারে সম্পদ। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে 2023 সালে চীনা কোম্পানি CMECর কাছে 30 একর জমি হস্তান্তর করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। শুরু হয় কাজ, কিন্তু সরকার পরিবর্তনের পর থেমে আছে প্রকল্পটি। বর্জ্য পোড়াতে CMECর সঙ্গে চুক্তিতে তাপমাত্রা নির্ধারণ করা হয় 850 ডিগ্রি সেন্টিগ্রেড, অথচ 2021 সালের বর্জ্য ব্যবস্থাপনা নীতিমালায় তা ছিল 1000 ডিগ্রি সেন্টিগ্রেড। তাপমাত্রার এই তারতম্যের কারণে কাজ বন্ধ জানিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপক জানান, ইস্যুটি সমাধান হয়ে গেলেই আগামী 2 বছরের মধ্যে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। 1000 ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশ গভর্নমেন্ট চাচ্ছে এবং চাইনিজ গভর্নমেন্ট চাচ্ছে এটাকে 850 ডিগ্রি। এই 150 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এই বিষয়টা এখনও অমীমাংসিত রয়েছে। এটা যদি মীমাংসিত হয়ে যায় আগামী বছর 2-1 মধ্যে আমরা আশা করি ওয়েস্ট টু এনার্জি প্রজেক্টটা ইন ফুল সুইং কাজ করবে। অন্যদিকে থমকে আছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য থেকে সার তৈরির প্রকল্প। তবে সংস্থাটির প্রধান বর্জ্য ব্যবস্থাপক বলছেন, শুধু সার নয়, বর্জ্য থেকে বেশ কিছু প্রকল্পের কথা, যা আগামী 5 থেকে 6 মাসের মধ্যেই বাস্তবায়ন হবে। মিথেন গ্যাসটাকে আমরা উত্তোলন করে এটা কোরিয়ান কোম্পানির মাধ্যমে আমরা বিভিন্ন CNG স্টেশনে আমরা ইউজ করার পরিকল্পনা হাতে নিয়েছে। কয়লার সাবস্টিটিউট হিসাবে আপনার এই বর্জ্য থেকে ছোট ছোট পিস কোলের মতো বের হবে। ভেজিটেবল যে ওয়েস্টটা আছে ওই ওয়েস্ট থেকে আমরা জৈব সার রূপান্তর করব। আগামী 5 থেকে 6 মাসের ভিতরে ওয়েস্ট একটা সম্পদ হিসেবে পরিগণিত হয়ে আমাদেরকে একটা আশার আলো দেখাবে। বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালাকে মাঠ পর্যায়ে বাস্তবে রূপ দেওয়ার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। বর্জ্যকে সম্পদে করতে চান তাহলে প্রথম কাজটা হচ্ছে জৈব এবং অজৈবটাকে পৃথক করতে হবে। এই কাজটা বিধিমালায় বলা আছে, এটা পৌরসভার সাথে কাজ করে এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। ওয়েস্ট টু এনার্জি, বায়োগ্যাস, কম্পোস্ট বা যদি আমি RDF করতে পারি তাহলে এখান থেকে আমি মিথেন এমিশনটা কমাতে পারবো। আমাদের যে সলিড বেস রুলসটা আছে এটা যদি আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন প্রপারলি তাহলে 75% অফ দ্য প্রবলেম আমাদের বর্জ্য ব্যবস্থাপনার এমনি সলভ হয়ে যাবে। বর্জ্য থেকে বিদ্যুৎ, জ্বালানি কিংবা সার উৎপাদন সম্ভব হলে একদিকে যেমন অর্থনৈতিক সুবিধা পাওয়া যাবে, অন্যদিকে কমবে বিদ্যুৎ ও জ্বালানির ঘাটতি। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশি শ্রমিকদের উৎপাদন ক্ষমতা যেমন বেশি, তেমনি এখানকার পণ্য উচ্চমানের। তাই ইউরোপের বাজারে বাংলাদেশি পণ্যের বাজার বাড়াতে ব্যবসায়িক সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় ফ্রান্স। ধামরাইয়ের একটি গার্মেন্টস পরিদর্শনে এসে এমন কথাই জানিয়েছেন ফ্রান্সের রাষ্ট্রদূত জ-মার্ক সেরেশার্লে। বলেন, সবুজ শিল্পায়নে রেকর্ড গড়ছে বাংলাদেশ। এ সময় উদ্যোক্তারা জানান, LDC পরবর্তী চ্যালেঞ্জের কথা মাথায় রেখেই সবুজ কারখানামুখী হচ্ছেন ব্যবসায়ীরা। MSRFN-এর রিপোর্ট। বিশ্বের সবচেয়ে ভালো মানের পরিবেশ বান্ধব 100টি তৈরি পোশাক কারখানার মধ্যে 68টি বাংলাদেশে। মার্কিন লিড সনদের হিসাবে সর্বোচ্চ সংখ্যক 268টি সবুজ কারখানা রয়েছে এদেশেই। এমনই একটি রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা ধামরাইয়ের সোনোটেক্স গ্রুপ, যেখানে কর্মসংস্থান হয়েছে প্রায় 22,000 শ্রমিকের। প্রত্যেকেই সন্তুষ্ট কর্মপরিবেশ ও বেতন ভাতা সহ আনুষঙ্গিক সুযোগ সুবিধায়। পরিবারে বা ফ্যামিলিতে আমার যে যা লাগে সংসারে, এখানে সব ধরনের জিনিসপত্র পাই কম দামে। এটা আমাদের জন্য অনেক হেল্পফুল। দুপুরে খাবারের সুযোগ সুবিধা আছে, ক্যান্টিনের সুযোগ সুবিধা আছে, মাতৃকালীন ছুটির সুবিধাও আছে এই জায়গায়। 30 তারিখে বেতন পাই,
1 তারিখে হাজিরা বোনাস পাই, ঠিক আছে, তারপর পিআইবির টাকা পাই। এই কারখানাটি পরিদর্শন করেন ফ্রান্সের রাষ্ট্রদূত। ঘুরে দেখেন কাঁচামাল থেকে পোশাক তৈরির বিভিন্ন ধাপ, কথা বলেন শ্রমিক কর্মকর্তাদের সঙ্গে, জানান বাংলাদেশি পোশাকই ফ্রান্সের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোরালো ভূমিকা রাখতে পারে। Capacity of the Bangladeshi workers to produce very high quality for the European market. The partnership is going very well because they have a very high level of quality and way of life for the workers. What I saw seems to be very promising for the development of links between France and Bangladesh. সোনোটেক্স গ্রুপ কর্তৃপক্ষ জানায় ফ্রান্স সহ বিশ্ববাজারে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে সবুজ কারখানা তৈরিতে জোর দিচ্ছেন তারা। ভবিষ্যতের কথা চিন্তা করে যাতে আমরা কম্পিটিটিভ থাকতে পারি মার্কেটে, পাশাপাশি আমরা অবশ্যই প্ল্যানেট নিয়ে চিন্তা করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে চিন্তা করি। হাই এন্ড প্রোডাক্ট আমরা কীভাবে করতে পারি সেই চিন্তা করতে হবে এবং আমাদের এফিসিয়েন্সি বাড়াইতে হবে। এই ইনিশিয়াল ইনভেস্টমেন্ট পরিবেশ বান্ধব ফ্যাক্টরিতে একটু বেশি মনে হয়, কিন্তু লং টার্মে এটা একটা বেনিফিশিয়াল ফ্যাক্টরির জন্য, খরচ কমাতে সাহায্য করে। তৈরি পোশাক সহ বাংলাদেশের শীর্ষ রপ্তানি গন্তব্য ইউরোপে এককভাবে 2 বিলিয়নের বেশি আয় হয় ফ্রান্স সহ মাত্র 4টি দেশ থেকে। সবকিছু ঠিকঠাক থাকলে 2026 সালের নভেম্বরে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হবে বাংলাদেশ। এর ফলে রপ্তানি বাজারে প্রতিযোগিতা বৃদ্ধির পাশাপাশি জিএসপি সুবিধা হারাবেন উদ্যোক্তারা। তাই পরিবেশ বান্ধব শিল্প কারখানা গড়ে তোলার দিকেই মনোযোগী হচ্ছেন শিল্প খাতের উদ্যোক্তারা। MS আরিফিন, সময় সংবাদ, ধামরাই, ঢাকা। দেশে বৈদেশিক ঋণের প্রবাহ বেড়েছে বড় ব্যবধানে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে ঋণের প্রতিশ্রুতি এসেছে 88 কোটি 32 লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩,২২২% বেশি। এ সময়ে অর্থছাড় বেড়েছে 35.7%। একই সময় বেড়েছে বিদেশি ঋণ পরিশোধের চাপ। MS আরিফিনের আরও একটি প্রতিবেদন। উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বিদেশি ঋণ নির্ভর প্রকল্পগুলোতে বেড়েছে অর্থছাড় ও প্রতিশ্রুতি। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ERDর হালনাগাদ তথ্য, জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে ঋণের প্রতিশ্রুতি এসেছে 91 কোটি 6 লাখ ডলার। এর মধ্যে ঋণ রয়েছে 82 কোটি 17 লাখ আর অনুদান 8 কোটি 89 লাখ ডলার। গত বছরের একই সময়ে শুধুমাত্র প্রতিশ্রুতি এসেছিল মাত্র 2 কোটি 74 লাখ ডলার। বেড়েছে অর্থছাড়ের পরিমাণও। এই সময়ে উন্নয়ন সহযোগীরা ছাড় করেছে 114 কোটি 85 লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় 35.7% বেশি। গেল প্রান্তিকে যেমন বেড়েছে ঋণের প্রতিশ্রুতি অর্থছাড়, তেমনি বছর ব্যবধানে বেড়েছে 13.5% বিদেশি ঋণ পরিশোধ ব্যয়। এ সময় বিদেশি ঋণ বাবদ পরিশোধ করতে হয়েছে 127 কোটি 99 লাখ ডলার। এর মধ্যে আসল 81 কোটি 68 লাখ ও সুদ পরিশোধে ব্যয় হয়েছে 46 কোটি 29 লাখ ডলার। ERDর তথ্য, গেল বছরের প্রথম 3 মাসে খাদ্য সহায়তা বাবদ 1 কোটি 50 লাখ ডলার মিললেও চলতি বছর এসেছে 1 কোটি ডলার। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। EDF Aluminium, redefine possibilities. সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর কাঁচা বাজারে সপ্তাহ ব্যবধানে কয়েকটি সবজির দাম বাড়লেও কমেছে বেশিরভাগের। কারণ বাজারে বিক্রেতারা জানান, বাজারে শীতকালীন সবজি সরবরাহ বাড়তে থাকায় দাম কমছে, তবে এখনও বেশ চড়া। গেল সপ্তাহের তুলনায় কেজিতে 20 টাকা কমে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 140 টাকায়। 100 টাকা কেজি দরের শিম নেমেছে 60 টাকায়। কমেছে করলা, ঢেঁড়সের দাম। মুরগির বাজারে ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও কমতির দিকে রয়েছে দেশি ও সোনালির দর। এদিকে মাছ বাজারে আসতে শুরু করেছে ইলিশ। দাম নিয়ে রয়েছে ক্রেতা বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া। শীতের সবজি সম্পূর্ণ আসতেছে, সামনে দিয়ে আরো আসবে, দাম কমবে। এখনই মোটামুটি আসছে, দাম অর্ধেকের প্রায় হয়ে গেছে। গেছে সপ্তাহ থেকে এই সপ্তাহে আরো কমছে। সবজির দাম মোটামুটি বেশ ভালোই দাম, সবজির দাম আগের থেকে একটু কম আছে। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে 10 টাকা 5 টাকা কমছে কেজিতে, আর আমদানি বেশি হলে আরো কমবো। ইলিশ মাছের তো অনেক দাম, ছোট ছোট ইলিশ মাছ নিয়েছি আপনার, এগুলো 800 টাকা কেজি। দামটা মোটামুটি ঠিকই আছে, হ্যাঁ আগের মতোই আছে। এখন তো মাছের সিজন, এই জন্য সীমার ভিতরেই আছে। ব্রয়লার মুরগিটা আজকে 3 সপ্তাহ অ্যাকুরেট ঠিক আছে, কারণ হলো ব্রয়লার মুরগিটা আপনার আমদানি কম। মানিকগঞ্জে সারের সংকট দেখিয়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বস্তা প্রতি 400 থেকে 500 টাকায় সার বিক্রির অভিযোগ উঠেছে ডিলারদের বিরুদ্ধে। সার না পেয়ে অনেক কৃষকই ফিরছেন খালি হাতে। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। রমজান আলীর ক্যামেরায় মোহাম্মদ ইউসুফ আলী রিপোর্ট।
বর্ষার পানি নেমে যাওয়ায় রবি শস্য আবাদে ব্যস্ত মানিকগঞ্জের চাষিরা। রোপণ করা হচ্ছে মুড়ি কাটা পেঁয়াজ, রসুন, সরিষা, আলু সহ নানা বীজ। এতে বেড়েছে সারের চাহিদা। তবে কৃষকদের অভিযোগ, সার সংকট দেখিয়ে সরকারি মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে সার বিক্রি করছেন ডিলাররা। 1350 টাকার সার বিক্রি করা হচ্ছে 1800 থেকে 1900 টাকায়। সার না পেয়ে অনেক কৃষককে ফিরতে হচ্ছে খালি হাতে, আবার অতিরিক্ত দাম দিলে মিলছে সার। সারের সংকটে কোনো কিছু ফসলই আমরা বীজ রোপণ করতে পারতেছি না। টাকা দিয়ে কিনে নিতেছে, তাও মনে করেন যে গোপনে চুরি করার মতো অবস্থা। ডিলাররা তাল বাহানা করে যে সার নাই, উডা নাই, উডা নাই। 1400 টাকা সার এখন 1900, 2000 এরকম করে নিতেছে। অতিরিক্ত দামে বিক্রির কথা অস্বীকার করে সার সংকটের কথা বলছেন ডিলাররা। টিএসপি সারটা সংকট, এই জন্য আমরা দিতে পারতেছি না। আমি 1350 দামের সার ওই টিএসপি সার দিয়েছি এবং আমার কাছে প্রকৃত মেমো আছে। সারের কোনো সংকট নেই জানিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। যদি কোনো আমাদের ডিলার কৃত্রিমভাবে কোনো মজুত করে রাখে বা সংকট তৈরি করার চেষ্টা করে, যদি আমরা এটা প্রমাণ পাই, আমরা সাথে সাথে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করব। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বিআরডিসির তথ্য মতে জেলায় চলতি মাসে 9460 টন সারের মজুত রয়েছে। সময় সংবাদ, মানিকগঞ্জ। নোয়াখালীতে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রেস সচিব শফিকুল আলম। সরাসরি যাচ্ছি সেখানে। ইস্যুই কিন্তু হচ্ছে, আর ইলেকশনের প্রিপারেশনই ফুল দমে চলছে। আসতে বললে ভুল হবে, খুবই ভালো গতিতে ফুল দমে চলছে ইলেকশনের কাজ। তো সেই জন্য সবাই একটু ধৈর্য ধরেন, দেখেন উপদেষ্টা পরিষদ এবং আমাদের চিফ অ্যাডভাইজার কি ডিসিশন নেন। একটা বিষয় হচ্ছে প্রান্তিক যে জনগণ রয়েছে, আপনারা এখন পর্যন্ত আইন শৃঙ্খলা আমরা যে পরিস্থিতি দেখছি, অনেকে শঙ্কা করছেন যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি দিয়ে আসলে নির্বাচন। আইন শৃঙ্খলা পরিস্থিতি পারফেক্টলি ওকে আছে। আপনার একটা দুইটা মৃত্যু হলে, একটু সেন্সেশনাল মার্ডার হলে সবাই ঝাঁপিয়ে পড়েন, বলতে থাকেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ। আপনারা একটু ভালোভাবে দেখেন যে এই পরিস্থিতিটা কতটা ভালো বা খারাপ। আমরা প্রতি মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে ক্রাইমের যে স্ট্যাটিস্টিক্স সবাইকে দিচ্ছি। সবাই আপনারা যাচ করে, নিজেরা যাচ করে আপনারা এটার ব্যাপারে আপনারা একটা ডিসিশন দেন। কিন্তু একটা মৃত্যু হলো, একটা সেন্সেশনাল মার্ডার হলো, সেটা দিয়ে কেউ কনক্লুশন ড্র করেন না যে না এইটা দেখে আপনার পাশে হয়তো একটা খুন হয়েছে, সেটা দেখে আপনি বলছেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ। আমরা মনে করি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্ট্যাবল আছে, পুলিশ খুব ভালোভাবে কাজ করছে, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীও খুব ভালোভাবে করছে। এবং পুলিশ গতকাল না পরশুদিন একটা স্ট্যাটিস্টিক্স দিল যে ইভেন পলিটিক্যাল যে ভায়োলেন্স যেটা হচ্ছিল সেইটাও কিন্তু অক্টোবর মাসে যথেষ্ট কম আছে। এটা বিচ্ছিন্ন মিছিল না, এটা ওই যে আমাদের একজন পুলিশ অফিসার বলেছেন যে এটা ওই যে 30 সেকেন্ডের জন্য একটু দাঁড়িয়ে একটা ভিডিও নিয়ে চলে যান। এগুলো নেওয়ার মূল কারণ হচ্ছে যে আওয়ামী লীগের তো অনেক টাকা বাংলাদেশের থেকে চুরি করে নিয়ে গেছেন, অনেক ডলার, বিলিয়নস ডলার নিয়ে গেছেন, ওই ডলারও তারা খরচ করছেন। এখন যে কেউ একটু অর্গানাইজ হয়ে একটু ঝটিকা মিছিল করলেই সে হয়তোবা তার অ্যাকাউন্টে কিছু ডলার এসে পড়ে। হ্যাঁ, সেই জন্য এখানে অনেকেই জায়গায় আমরা ঝটিকা মিছিল করছি। আওয়ামী লীগ এই ঝটিকা মিছিল আগামী 50 বছর ধরে করলেও কিছু হবে না। সরাসরি যুক্ত ছিলাম নোয়াখালীতে। সাপ্তাহিক ছুটির দিনে পর্যটন শহর কক্সবাজারে ভিড় করেছেন পর্যটন প্রেমীরা। সমুদ্র স্নানে মেতেছেন তারা। সৈকতের সুগন্ধা পয়েন্টে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। বিশাল সমুদ্র, আর এই বিশাল সমুদ্রের পাশে বিশাল বালিয়াড়ি। এই সব জায়গাতে মানুষজন সমুদ্র নোনাজল এবং যে বালিয়াড়ি রয়েছে সেই বিশাল বালিয়াড়িতে কিন্তু মানুষ এখন আনন্দ উচ্ছ্বাসে মেতে রয়েছে। আর বিশেষ করে সমুদ্রের যে নোনাজল রয়েছে, তীব্র গরমের মাঝে পর্যটকরা যারা ছুটে এসেছেন আজকে সাপ্তাহিক ছুটির দিনে কক্সবাজারে, তারা আমরা লক্ষ্য করছি বিশাল সমুদ্রের যে নোনাজল রয়েছে সেই নোনাজলে মেতে রয়েছেন। সকাল থেকে প্রতিটি পয়েন্টে কিন্তু দলে দলে পরিবার পরিজন বা প্রিয়জনকে সঙ্গে নিয়ে সমুদ্রের যে নোনাজল সেখানে নেমে পড়েছেন। এবং সে নেমে পড়া এখনো পর্যন্ত যে যারা
যারা নেমেছেন তারা কিন্তু উঠছেন না। বেলা যতই বাড়ছে মানুষের চাপ ততই বাড়ছে। বিশেষ করে যেহেতু তীব্র গরম পড়ছে, সেই তীব্র গরমে প্রশান্তির খুঁজে সমুদ্র স্নানে মেতে রয়েছেন পর্যটকরা। আবার অনেকে দেখছি বালিয়াড়িতে ঘোড়ার পিঠে চড়ে কিংবা যারা বিচ বাইক রয়েছে সেখানেও কিন্তু পর্যটকরা বেশ আনন্দ করছেন। এই আনন্দঘন মুহূর্তের কারণে কিন্তু পুরো সাগর তীর যে 3 কিলোমিটার, যেখানে সৈকতের লাবণী, সুগন্ধা এবং কলাতলি, এই 3 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু মানুষজন যে উৎসবের আমেজ বিরাজ করছে। চারদিকে শুধু মানুষ, এই সব মানুষ কিন্তু তাদের আনন্দঘন মুহূর্তগুলো পার করছেন। আর এইসব বিপুল সংখ্যক পর্যটকের আগমনকে কেন্দ্র করে এখানে যেহেতু সাগর কিছুটা শীতল হলেও কিন্তু লাইফগার্ড 3টি পয়েন্টে নিরাপত্তা জোরদার করেছে। পাশাপাশি যে ট্যুরিস্ট পুলিশ রয়েছে, ট্যুরিস্ট পুলিশও কিন্তু দায়িত্ব পালন করছে। তবে এত কিছুর মাঝেও কিন্তু অনাকাঙ্ক্ষিত বেশ কিছু ঘটনা ঘটছে। সকাল থেকে আমরা লক্ষ্য করছি এখানে কিটকট ব্যবসায়ীদের সঙ্গে পর্যটকদের একটি ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এছাড়াও হচ্ছে ফটোগ্রাফারদের সাথে তর্কাতর্কি, এসব ঘটনা ঘটছে। আবার তবে এটি জেলা প্রশাসন, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বীজকর্মী যারা রয়েছেন তারা এসে সেটি আবার কিন্তু নিরসন করে দিচ্ছেন, যার কারণে কিন্তু পর্যটকরা অনেকটা স্বস্তি বোধ করছেন। বলছেন যে তারা ঘুরতে এসেছেন, ঘুরতে এসে তারা কিছুটা হলো স্বস্তি পাচ্ছেন। অপরদিকে যেহেতু গত 6 মাস ধরে কিন্তু পর্যটকের চাপটা কম ছিল, যার কারণে অনেকটাই লোকসান পোষাত হয়েছে হোটেল বুটেলে। এখন কিন্তু যেহেতু পর্যটকের চাপ বাড়ছে, সেক্ষেত্রে তারা আগামী দিনগুলোতে তাদের যে পর্যটক আসলে ক্ষতিটা পুষিয়ে নিতে পারবেন বলে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সৈকত থেকে সবশেষ। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। রেকর্ড বৃষ্টি আর ঝোড়ো হাওয়ায় অচল হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর। বৃহস্পতিবার শহরের বিভিন্ন সড়ক তলিয়ে যায় বৃষ্টির পানিতে, আটকে পড়ে শত শত যানবাহন। এতে ব্যাহত হয় যোগাযোগ ব্যবস্থা। জলাবদ্ধ এলাকা ও বিদ্যুৎ লাইনের কাছ থেকে বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে নগর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ভোর থেকেই শুরু হয় ভারী বর্ষণ। এক পর্যায়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের একাধিক সড়ক, বিশেষ করে ব্রুকলিন ও কুইন্স এলাকায় ডুবে যায় হাঁটু সমান পানিতে। টানা বৃষ্টিতে থমকে যায় জনজীবন। আবহাওয়া দপ্তর জানিয়েছে, সেন্ট্রাল পার্কে একদিনে রেকর্ড 1.80 ইঞ্চি বৃষ্টি হয়েছে, যা 1917 সালের রেকর্ড ভেঙেছে। লাগুয়ার্ডিয়া বিমানবন্দরে পড়েছে 1.97 ইঞ্চি বৃষ্টি, যা 1955 সালের রেকর্ড ছাড়িয়েছে। এমন ভারী বৃষ্টিপাতের সঙ্গে প্রবল দমকা হাওয়াও বইছে শহর জুড়ে, যা চলবে শুক্রবার মধ্যরাত পর্যন্ত। নিউ ইয়র্ক শহর জরুরি বিভাগ বলছে, প্রবল বৃষ্টি ও বাতাসে বেশ কিছু এলাকায় বিদ্যুৎ লাইন ছিঁড়ে পড়েছে। বাসিন্দাদের বন্যার পানি এড়িয়ে চলা এবং গাছপালা বা বিদ্যুতের খুঁটির কাছ থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে। বৃষ্টির পানিতে আটকে পড়া যানবাহন সরাতে কাজ করে যাচ্ছে জরুরি সেবা সংস্থা ও দমকল বাহিনী। বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে সতর্ক দেশটির জাতীয় আবহাওয়া বিভাগ। দুর্ঘটনা এড়াতে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। শিউলি রোজা, সময় সংবাদ। হ্যারিকেন মেলিসা তাণ্ডবে যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ক্যারিবীয় দ্বীপ জ্যামাইকা, হাইতি ও কিউবা। মেলিসা তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 49 জনে। সরকারি হিসেবে শুধু জ্যামাইকাতেই মারা গেছেন 19 জন, আর হাইতিতে নিহত 30। নিখোঁজ রয়েছেন অনেকে। ভেসে গেছে বহু ঘরবাড়ি। জ্যামাইকার ব্ল্যাক রিভার শহর যেন এখন পরিণত হয়েছে এক ধ্বংসস্তূপে। সেখানকার 90% বাড়িঘরের ছাদই উড়ে গেছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে 70% এলাকা। ঝড়ের তাণ্ডবে ঘরবাড়ি হারিয়ে দিশেহারা বাসিন্দারা খাবার আর আশ্রয়ের খোঁজে ঘুরছেন দিকবিদিক। হারিকেন মেলিসার তাণ্ডবে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েছে দেশটির ব্ল্যাক রিভার হাসপাতালও। ছাদ ধসে পড়ায় জরুরি বিভাগে ঢুকে পড়ছে পানি। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। আমি এখানে আছি, বাড়ি যেতে চাই। পরিবার কেমন আছে জানি না, যোগাযোগ করতে পারছি না। শুধু চাই আমার পরিবার জানুক আমি এবং সব রোগী নিরাপদ। পুরো ক্যারিবীয় অঞ্চলে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট, বাড়ছে রোগব্যাধির আশঙ্কা। ত্রাণ সংস্থাগুলোর মতে পুনর্গঠন কার্যক্রম শুরু হলেও স্বাভাবিক অবস্থায় ফিরতে সময় লাগবে অন্তত কয়েক মাস।
মেলিসা সবচেয়ে ভয়াবহ আঘাত হানে হাইতিতে। পাহাড়ি ঢাল বেয়ে নেমে আসা কাদা ও পাথরের স্রোত মুহূর্তেই তলিয়ে যায় বাড়িঘর। দেশটির পশ্চিমাঞ্চলের পেটি গোয়াফ শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। উদ্ধারকারী দল কাদা পানি পেরিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছে। তবে পাহাড়ি এলাকার সংযোগ বিচ্ছিন্ন থাকায় বাধাগ্রস্ত হচ্ছে ত্রাণ তৎপরতা। নিহত হয়েছেন বেশ কয়েকজন। নিখোঁজদের উদ্ধারে চলছে অভিযান। অন্যদিকে কিউবার সান্তিয়াগো শহরেও দেখা দিয়েছে মেলিসার ভয়াবহতার ছাপ। প্রায় 1,40,000 মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ধ্বংস হয়ে গেছে বহু ঘরবাড়ি, রাস্তা ও বিদ্যুৎ অবকাঠামো। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ত্রাণ ও উদ্ধার কার্যক্রম শুরু করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। আবারও দেশের খবর। জাতীয় প্রেস ক্লাবে জেএসডির আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি চলে যাচ্ছে সেখানে। সবকিছু লন্ডভন্ড হয়ে গিয়েছিল, সেটাকে আবার ঠিকঠাক করে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো যখন একমত হয়ে সে স্বাক্ষর করলাম, বৃষ্টির মধ্যে ছাতা পড়ছিল, ছাতা ধরে দেখা গেল যখন এটা ওনারা উপস্থাপন করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে, সেটা অনেক পার্থক্য। বিশেষ করে আমরা যে নোট অফ ডিসেন্টগুলো দিয়েছিলাম সেগুলো উল্লেখ করা হয়। সেই জন্য আমরা বলেছি যে ইটস এ ব্রিচ অফ ট্রাস্ট। এটা হচ্ছে একটা আস্থা যে আমরা রেখেছিলাম, সেই আস্থাটা বিশ্বাসযোগ্যতা তারা এখানে বিশ্বাসঘাতকতা করেছেন, জনগণের সঙ্গে প্রতারণা করেছেন, যেটা আমরা তাদের কাছ থেকে আশা করি। আজকে প্রশ্ন উঠেছে, যেটা আপনারা বলেছেন বিভিন্নভাবে, আমরা একটা কথা খুব পরিষ্কার করে বলতে চাই, বিএনপি সংস্কারের দল। বিএনপির জন্ম হয়েছে সংস্কারের মধ্য দিয়ে। বিএনপি 79-এ বিএনপি তৈরি হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন এই বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে বিএনপি সেটাকে নিয়ে এসেছিল, অর্থাৎ শহীদ জিয়াউর রহমান নিয়ে এসেছিলেন। সমস্ত পত্র পত্রিকাগুলো বন্ধ ছিল, সেগুলো সমস্ত খুলে দেওয়া হয়েছিল। মানুষের যে মৌলিক যে অধিকার, সেই অধিকারগুলোকে প্রতিষ্ঠিত করা হয়েছিল এবং সেটা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে একদিকে রাজনৈতিক সংস্কার, অন্যদিকে অর্থনৈতিক সংস্কার, পুরোটাই তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছেন। পরবর্তীকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে ফিরে গেছেন। আরও পরে তিনি কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম আমরা প্রথম দিকে না মানলেও উনিই কিন্তু একটা নির্বাচন করে 2/3 মেজরিটি নিয়ে এসে এই কেয়ারটেকার গভর্নমেন্ট সরকার পাশ করে উনি কিন্তু সেটা সংবিধানে অন্তর্ভুক্ত করেছিলেন এবং সেই কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে 4টি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সুতরাং বিএনপি সংস্কার চায় না, এই কথা যারা বলে তারা পুরোপুরি জাতির সামনে জাতিকে বিভ্রান্ত করবার জন্য বলে। বিএনপি অবশ্যই সংস্কার চায়। 2016 সালে বিএনপি ভিশন 2030 দিয়েছে সংস্কারের জন্য। বিএনপি সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে আগে 10 দফা ছিল, 27 দফা, তারপর 31 দফা দিয়েছে আপনার এই সংস্কারের জন্য। শুধু এই কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চায় যে বিএনপি সংস্কার চায় না। আমরা সংস্কার চাই, সংস্কার করতে করেছি। আমরা প্রত্যেকটা সভায় যেগুলো আপনার আলোচনা হয়েছে সেই সভাগুলোতে থেকেছি এবং শেষ পর্যন্ত সনদে স্বাক্ষর করেছি। তো আমরা কোনো বিট্রে করিনি, আমরা কোনো বিভ্রান্ত করিনি। বিভ্রান্ত এবং বিট্রা যে আসে এই ঐক্যমত্য কমিশনে যারা দায়িত্বে আছেন তাদের কাছ থেকে এসেছে। সুতরাং এ ব্যাপারে আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে আমরা অবশ্যই যে সংস্কারগুলো আমরা একমত হয়েছি সেই সংস্কারগুলো অবশ্যই আমরা একমত হব আছি। আমরা ভবিষ্যতের দিনেও সেগুলি আমরা ইমপ্লিমেন্ট করবো যদি আমরা ক্ষমতায় আসি। এবং আমরা যেগুলো পারিনি সেগুলো আমাদের ম্যানিফেস্টোতে নিয়ে এসে সেটা আমরা করবো। আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই আমরা নির্বাচন করব, নির্বাচন করতে চাই। এবং আমরা 2026 সালের যে ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণার সঙ্গে একমত হয়ে আমরা নির্বাচন চাই। কিন্তু সেই নির্বাচনকে আজকে আপনার বানচাল করার জন্য, সেই নির্বাচনকে বিলম্বিত করবার জন্য একটা মহল উঠে পড়ে গিয়েছে। বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, গণভোট নির্বাচনের আগে করার কোনো সুযোগ এখন আর নাই। নির্বাচনের দিনই গণভোট হবে, সে কথা আমরা পরিষ্কার করে বলেছি। সেখানে দুটো ব্যালট থাকবে, একটি ভোট গণভোটের জন্যে, আরেকটি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের জন্য। সুতরাং এই বিষয়ে কোনো দ্বিমত কারো থাকবে বলে আমি অন্তত মনে করি না।
সরাসরি যুক্ত ছিলাম জাতীয় প্রেস ক্লাবে। মির্জা ফখরুলের বক্তব্যের বাকি অংশ সরাসরি দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজনীতিতে জোটের সমীকরণ, অভ্যুত্থানের পক্ষের শক্তিকে পাশে চায় বিএনপি, সমমনাদের আসন ছাড়ে প্রস্তুত জামায়াত। কোন দিকে যাবে এনসিপি, ভাবনা চিন্তায় দলটি। ইতিহাসের সবচেয়ে বড় ব্যালট হচ্ছে গণভোটের, ভোটারদের অবহিত না করে আয়োজনে চ্যালেঞ্জ দেখছেন বিশ্লেষক, সংবিধান বিশেষজ্ঞদের নিয়ে সুপারিশ যাচাইয়ের পরামর্শ। এবং জাতীয়করণ বাস্তবায়ন দাবিতে ইবতেদায়ী শিক্ষকদের 24 ঘন্টার আলটিমেটাম, 19তম দিনের মতো অবস্থান কর্মসূচি। একটি বিশেষ মহলের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। খেলার সময় নিয়ে সঙ্গে থাকবেন সাব্বির মিথুন। আলিফ, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।